জোরে বলবো, এখন তো আস্তে বলছি। প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আজকের অতিথি যারা, তাদেরকে আমি আপনাদের সাথে একটু যুক্ত করে নিতে চাই, মানে আমাদের সাথে যুক্ত করে নিতে চাই। তিনি হচ্ছেন রোকেয়া প্রাচী। তার আর তো পরিচয় দিলাম না। রোকেয়া প্রাচী আপা আমাদের এখানে উপস্থিত আছেন। আপনি কেমন আছেন? আছি, এখনো আছেন টিকে আছেন আছি। আছেন আছেন ভালো। মব জাস্টিস, মব ভায়োলেন্স কেমন হচ্ছে আপনারা জানাবেন। আজকে আরেকজন অতিথি আমাদের সাথে আছেন, অ্যাক্টিভিস্ট আসাদ নূর। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। কেমন আছেন আপনি? হ্যালো, জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, জি। আমরা আপনার কাছ থেকে আমাদের যে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের ফ্লেভারটা পাচ্ছি আরকি। কলিমুল্লাহ স্যার যেখানেই থাকেন, স্যার যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, তারপরে যুক্ত হন। এইজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি কথা বলেন, সবসময় কথা বলেন। আজকে আপনাকে গাড়িতে দেখতে পাচ্ছি, তবে ভিডিওটা ঠিকই আছে, কথা বলেন আপনি। আমাদের আজকের বিষয় হচ্ছে জি, মপতন্ত্র। আমাদের সাথে দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হবেন, সারা দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। আলোচক যে ২ জন রয়েছেন, আপনারাও জানেন। বাংলাদেশ এখন যে একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে, এটি আপনারা দেখতে পান। পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, ইট পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, মাথা থ্যাতলানো হয়, বডির উপরে লাফানো হয়, গুলি করে হত্যা করা হয়, তারপরে বীভৎসভাবে হাত পায়ের রগ কাটা হয়। নানানভাবে নানান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জঘন্যতম অবস্থা বাংলাদেশে চলছে। এবং ধর্ষণ, পৃথিবীর অন্য বাংলাদেশে অতীতে যা হয়েছে, বাংলাদেশে অতীতে যত মব ভায়োলেন্সের উদ্যোক্তা হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব। তিনি এটি ভালোভাবেই বাংলাদেশে প্রডিউস করেছেন। এবং অতীতে গত ১১ মাস যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এই ধরনের ঘটনা আর ঘটেনি, যেটি নতুনভাবে বাংলাদেশ দেখতে পাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটা অত্যন্ত স্বাভাবিক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে যা আছে, তিনি সেটা প্রকাশ করছেন। তার ভিতরের অবস্থানটাই আমরা এখন দেখতে পাচ্ছি। বিগত সরকার যেটা বলেছে নানাবিধভাবে, যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আসলে কি, কেমন মানুষ। কিন্তু আমরা এখন ইউনূস সাহেবের ভক্ত যারা আছি, পাশাপাশি ভক্ত ছাড়াও মানুষ আছে, ভক্ত যারা আছি তারা দেখতে পাচ্ছি ইউনূস সাহেব আসলে কেমন মানুষ। আচ্ছা, যাই হোক, আমাদের প্রিয় দর্শক মন্ডলী, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং আপনারা কমেন্টস করবেন। আমরা সেই বিষয়টি নিয়ে দর্শকদের মতামত নিয়ে আমরা আমাদের আজকের আলোচকদের সাথে কথা বলবো। প্রথমেই আমি আসাদ নূর আপনার কাছে একটু যেতে চাই। তার আগে একটু বলে নিই, আমাদের এই লাইভটি আমাদের চ্যানেল 16 থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আমাদের ফেসবুক পেজে যারা ফলোয়ার আছেন, আপনাদের জন্য সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আমি প্রথমে আসাদ নূর আপনার কাছে একটু জানতে চাই, আপনার অডিও ঠিক আছে কিনা সেটি জানবো। আর বাংলাদেশে যে মব তন্ত্রের এই যে উত্থান, এই উত্থান কতদিন চলবে? এই উত্থানের কারণে কেউ কেউ বলছেন যে জুলাই আগস্টে সবচেয়ে বড় ধরনের একটা মব হয়ে গেছে এবং সেই কন্টিনিউটি এখন পর্যন্ত আছে। ১১ মাস আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে বুকের উপর দাঁড়িয়ে লাফানো, এই যে রগ কেটে গুলি করার পরও আবার রগ কেটে হত্যা করা, মৃত্যু কনফার্ম করা, নিশ্চিত করা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন বাংলা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে? আপনার দায়িত্ব কি সেটিও বলবেন। আহ, আপনি আমাদের মনে হয় আজকে সমস্যাই হবে। আসাদ নূর, আমাদের কলিমুল্লাহ স্যারকে আমরা যত সহজে পেয়ে যাই, যত সুন্দর করে তিনি গাড়িতে থাকলেও কথা বলতে পারেন, সবার সেই সুযোগ সম্ভবত হবে না। আমাদের আসাদ নূর, উনি যদি আবার যুক্ত হতে পারেন, আমরা তাকে যুক্ত করে নেব। আপনি একটু এই প্রশ্নটার উত্তর দেন। আমরা কোথায় যাচ্ছি? কি হচ্ছে? দেশের মানুষের উদ্বেগ, উৎকণ্ঠার কথাও আপনি নিশ্চয়ই জানেন। বাংলাদেশে অবস্থান করছেন। সেই প্রেক্ষিতে আপনার মনের কথাগুলো আমরা এখন জানতে চাই। জি। ধন্যবাদ। আসলে মবতন্ত্র বা মব কিলিং বাহিনী, মব সন্ত্রাসী বাহিনী, মব সহিংসতা বাহিনী, এরকম নানান নামে নানান ছোট ছোট গ্রুপে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ অসাংবিধানিক সরকার গঠনের সাথে সাথে বা এই পরিকল্পনাটা যখন ওনারা করেছেন, তখন ওনারা মব বাহিনী তৈরি করেছেন। যেমন 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশ যখন আক্রমণ করে, তখন কিন্তু তার আগেই কিন্তু তারা
আর রাজাকার, আলবদর, আল শামস, যুদ্ধাপরাধী, এরকম এই এদেরকে কিন্তু আগে থেকে পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল, যার জন্য কিন্তু রাজাকার বাহিনীর কাজ করেছে, শান্তি কমিটি হয়েছে। আর আল্লাহ আলবদর, আল শামস তারা তাদের মতো পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তেমনি বাংলাদেশের এই চক্রান্তটা, মেটিকুলাসলি চক্রান্তটা যখন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই তাদের পরিকল্পনার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা ছিল যে মব বাহিনী থাকবে, যে মব বাহিনী পৃথিবীর নজিরবিহীন ভাবে বাংলাদেশের মানুষকে কুপিয়ে পিটিয়ে নানান ভাবে, যেগুলো বাংলাদেশের মানুষ কখনো দেখেনি, এবং ভীত সন্ত্রস্ত করবার জন্য কিন্তু জুলাইতেই সেই নমুনা দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু প্রথমে সেই ডেমোটা দেখে ফেলেছি জুলাইতে, 5ই আগস্ট, এবং 5ই আগস্ট থেকে 8 তারিখ, 8ই আগস্ট পর্যন্ত। তারপর তো দেখছি, তো যখন বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, থানা, গণভবন, সংসদ ভবন, সমস্ত স্থাপনা যখন ভাঙচুর, লুটপাট হয়, কারাগার থেকে যখন কয়েদিদেরকে বের করে নিয়ে আসা হয়, এটা কত বড় একটা দুর্ধর্ষ পরিকল্পনা হতে পারে, যে কারাগার ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে কয়েদিদেরকে অস্ত্র টস্ত্র সহ বের করে নিয়ে আসছে। 460টা থানা দখল করে, অগ্নিসংযোগ করে, পুলিশকে পিটিয়ে পুড়িয়ে মেরে তাদের মপতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এগুলোর কারণ হচ্ছে আমরা যেন ভয় পাই, কোনো প্রতিবাদ প্রতিরোধ যেন না ঘটে। এবং ইউনূস বাহিনী কিন্তু সেনাবাহিনীকে কিন্তু অকার্যকর করে রেখেছে, পুলিশ বাহিনী অকার্যকর। তাহলে তারা কি করছে? তারা করছে তার মব বাহিনীকে লালন পালন করে, পৃষ্ঠপোষকতা করে, এই মব বাহিনীকে দেখাশোনার জন্য, মব বাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখন প্রশাসন কাজ করছে। অপারেশন ডেভিল হার্ট যখন হয়, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা অ্যারেস্ট হয়েছে, কোনো ধর্ষক অ্যারেস্ট হয়নি, কোনো হত্যাকারী অ্যারেস্ট হয়নি। এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, বুলডোজার এসেছে, ধানমন্ডি 32 সহ বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে রেখেছে এই আপা মব বাহিনীকে সিকিউরিটির জন্য। আপা আমাদের আপনার কথা আসাদুর, যেটা বুঝেছি, আপা আসাদনুরকে আবার যুক্ত করতে পারে কিনা, আমরা যে কথাটাই বলতে চাই, আপার কথা যে বুঝেছি, যে তার মানে জুলাই আগস্ট থেকে সেই মব তন্ত্রকে যেভাবে সরকার প্রাধান্য দিচ্ছে, মব তন্ত্রকে যেভাবে পাশে রেখে কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, সেহেতু আজকে দেশ এই ধ্বংসাত্মক পর্যায়ে চলে গেছে। আসাদনুর, আপনার কাছে কি মনে হয়? আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, আমরা কমেন্টস গুলো দেখাতে থাকি, কিছুক্ষণ পরে আপনাদের কমেন্টস গুলো পড়ার চেষ্টা করবো। জি আসাদনুর। ওর কথাটা শুনে ফেলেন, কারণ ওর নেটওয়ার্ক যেহেতু ফ্ল্যাকচুয়েট করছে, আমি আমি- আমি তো ওনার সেটাই সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই জন্যই একটু। জি প্লিজ। আসাদনুর, কি আমাকে শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত এই এই ত্রুটির জন্য। আমি জি আউটডোরে কখনো চেষ্টা করিনি এবং আমি ভেবেছিলাম যে এটা ঠিক থাকবে, কিন্তু এটা থাকেনি। আমি খুবই আপনার দর্শক এবং আপনাদের দুজনের কাছে আমি লজ্জিত। আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, যে উনি তো জি। সকল মবদের মধ্যমণি। তিনি ক্ষমতা গ্রহণ বা দখলের পর আহ কি বলেছেন, অর্থাৎ 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বলেছেন মানুষ স্বাধীনতা উদযাপন করছে। এটা তার কাছে স্বাধীনতা। এবং তার আশেপাশে যে মবস্টার গুলো, এই হাসনাত সার্জি সহ, এরা তো এক একটা সন্ত্রাসী। তারা মবের ডাক দিয়ে চোখ বের করে ফেলে এবং তারা হুমকি দেয়। তারা তারা কিন্তু এরকম বলেছিল যে মব যারা বলবে, একটা খুব বাজে শব্দ ব্যবহার করেছিল, মব ময়াকার দিয়ে। যারা তাদের মব বলছে তাদেরকে মানে এরকম দেখিয়ে দিয়েছিল যে মেরে ফেলো। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বাংলাদেশ দেখতে পাচ্ছি, এবং এই বাংলাদেশের জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না। এমন ভয়ঙ্কর বাংলাদেশ আমরা তো দেখিনি। কথা হচ্ছে এখন উনি এগুলোকে সংশোধন করবেন কিনা। না, সংশোধন তো করবেন না। এবং বাংলাদেশের মানুষ এই সন্ত্রাসকে আসলে কিভাবে নিচ্ছে তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। দেখুন, ঢাকার যে ঘটনাটি থেতলে দেওয়া আমরা দেখলাম, এই ঘটনায় কি উচিত ছিল? উচিত ছিল যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং ইউনূসের পদত্যাগ করা। কারণ ইউনূস ক্ষমতা থাকা অবস্থায় যদি ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির যেই সন্ত্রাস ঘটাক না কেন, এটা তার দায়িত্ব হুম। তাদের গ্রেপ্তার করা। তার সে পদত্যাগ করবে না। উল্টো দোষাদোষি হচ্ছে, বিএনপির অফিস ভাঙা হচ্ছে। কয়েকদিন আগে ফ্যাসিবাদ আরো কত কিছু কিছু বলে আওয়ামী লীগের মানুষদের হত্যা, নির্যাতন, নিপীড়ন সবই করা হয়েছে। তো এই আবার শুনতে পাচ্ছি না আমি মনে আসাদনুর, করি আবার শুনতে পাচ্ছি। এই জি জি বলুন। সন্ত্রাসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন জি, বলুন। এখন কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, জি প্লিজ। আহ আমি আবারও দুঃখিত। এখন ঠিক আছে, বলুন 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 আপনি।
আবার সিগন্যাল কেটে গেছে। তো আমি একটু পরে পরে বলি, আমাকে একটু ক্ষমা করবেন, একটু পরে সব ঠিক হয়ে যাবে। আম, আচ্ছা, প্রাচী আমি আপার শুনি সাথে কথা কেমন বলি। কেমন জি, 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 জি। জি। ওকে, ওকে প্রাচী আপা, আমরা কিছু দর্শকের কথাবার্তা নিয়ে নিই। মতামতগুলো একটু নিই। মল্লিক, দেশে এখন প্রতিদিন আজ আইজ্যাক দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মবের সন্ত্রাস চলছে পুরো দমে। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো ওয়াহিদ টিপু, দোয়া ইউনুস পড়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। জি, আপনি ভালো বলেছেন মাসুদ হোসেন, আপনাকে ধন্যবাদ। তারপরে রয়েছেন অনেকেই কমেন্টস করছেন। মোহাম্মদ শাহিন, তিনি বলছেন মবের রাজা ডক্টর ইউনুস সাহেব। হ্যাঁ, কিং, মব কিং। মোহাম্মদ টি আর ইউনুসকে পূর্ব পাকিস্তান থেকে না তাড়ালে পূর্ব পাকিস্তান শান্ত হবে না। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুবেল, বাংলাদেশে এখন লাল দেশ হয়ে গেছে। বাংলাদেশ এখন লাল দেশ হয়ে গেছে, এখন সব জায়গায় লাল। জি, ধন্যবাদ আপনাকে। আশিক লিপন, তিনি বলছেন ধন্যবাদ ইসমাইল ভাই আসাদ ভাইকে আনার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আবু নাসের ভূঁইয়া, আসাদ নূর এবং রোকে আপু দুজনই আমার প্রিয় মানুষ। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জামাল মৃধা, তিনি বলেছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, রসাতলে যাবে দেশ। এটা কিন্তু সবাই বুঝছে না। আবার পার্থ বালা, আর কতদিন ইউনুস বাহিনীর বিদায় হবে, কতদিন পর। ধন্যবাদ আপনাকে পার্থ বালা। লাইভটি শেয়ার করে দেবেন। MMSSR, প্রত্যেকটা মবের জন্য দায়ী ডক্টর ইউনুস। জি, ধন্যবাদ আপনাকে। আশরাফুল ইসলাম তৌহিদ, ডক্টর ইউনুস মব রাজা। জি, ধন্যবাদ আপনাকে। বুঝে গেছে। সুমন বড়ুয়া সাম, আমি মনে করি আওয়ামী লীগ স্বেচ্ছায় আগামী 5 বছর চুপ থাকুক, চলছে মব চলুক। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মাসুদ রানা, বিএনপির 95% চাঁদাবাজদের জন্য পুরা দলকে চাঁদাবাজ বলা ঠিক হবে না। বিএনপির সাথে বৈষম্য করা হচ্ছে। আচ্ছা জি, প্লিজ। মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ জীবন, শেখ হাসিনাতেই জনগণের আস্থা রাখে জনগণ। ধন্যবাদ আপনাকে। বেলা মান্টি, তিনি বলছেন জুলাই আন্দোলনকারীদের মতো আসাদ ভাইয়ের মাথায় ব্যান্ড কেন? এই যে একটা প্রশ্ন, আপনার আসাদ ভাইয়ের মাথায় ব্যান্ড কেন? ঠিক আছে। ফজলুল হক, সূরা বাকারার 191 আয়াতের ব্যাখ্যায় মব চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দর্শকদেরকে একটু, অনেক দর্শক অভিযোগ করেছেন যে আমাদের কমেন্টস গুলো পড়েন না। মোহাম্মদ রানা, জামাতে ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। খন্দকার ইলিয়াস, তিনি বলছেন সকল নির্মমতার ব্যাপারে শান্তিতে নোবেল একেবারেই চুপ। জি, উনি কিছুই জানেন না, উনি এগুলো দেখেন না, উনি শুনেনও নাই। দেশে যে কি হচ্ছে উনি জানেন না। তারপরে মোহাম্মদ আসাদুল্লাহ, খেলাফত মজলিস, মামুনুল হক জিন্দাবাদ। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আজ মহাসংকটের দেশ। মল্লিক, ধন্যবাদ। অনেক দর্শক। আসাদ নূর, আপনি কি কথা বলতে পারবেন? আচ্ছা, রোকে আপা, আপনার কাছে যাই। যে আসলে ইউনুস সাহেব তো, এটা কি ইউনুস সাহেবের ভেতরে যা আছে আমরা তাই দেখতে পাচ্ছি, এই ধরনের কথা অনেকে বলেছেন। মানে ইউনুস সাহেব যা, তার প্রতিফলনই আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনার কিছু কথা বলুন। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক মনে হচ্ছে? এটা তো কেউ বলছেন যে অত্যন্ত স্বাভাবিক ঘটনা, ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় থাকলে এই হবে। এটা তো আশ্চর্য হওয়ার বা অবাক হওয়ার কিছু নেই। আপনার মন্তব্য প্লিজ। ধন্যবাদ। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো রামশ্যাম যদুমধুর মতো আমজনতা না। উনি আহ, মানে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা, পৃথিবীর সর্বোচ্চ জায়গাগুলোতে সর্বোচ্চ শিক্ষাবিদ, সর্বোচ্চ পরিকল্পনাবিদ, মার্কেটিং ম্যান হিসেবে, মানে মানে উনি তো সর্বোচ্চ কারিশমা আমাদেরকে, ম্যাজিশিয়ানের মতো সবার কাছে একটা যে রূপালী পর্দার চমক দেখিয়েছেন, নোবেল প্রাইজ আছে। উনি তো হুট করে কোনো কিছু করতে পারেন না, হঠাৎ করে কিছু করেন না। উনি যা করেন পরিকল্পনা করে করেন। তো উনার এই মেটিকুলাস পরিকল্পনা, এই সকল কিছু কিন্তু আগেই করা। দেখেন, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে যুক্ত করে শুরু করি। এবং উনি যখন সরকার গঠন করলেন, তখন উনি কি করলেন শুরুতে? উনি ইন্ডেমনিটি দিয়ে দিলেন। ইন্ডেমনিটি কেন দিলেন? যে উনার যে মব বাহিনী যা ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা যা করেছে সেগুলোকে মাফ করে দিলেন। কেন? কারণ তাদের সাথে তো সেই চুক্তিই ছিল যে তোমরা যা ইচ্ছা করবা। পাকিস্তানে কিন্তু রাজাকার আলবদর আল শামস পাকিস্তানি সৈনিকদেরকে বলা হয়েছিল তোমরা বাংলাদেশে যাবা, মানে পূর্ব পাকিস্তানে যাবা, গণহত্যা করবা, ধর্ষণ করবা, তোমাদের কোনো বিচার হবে না। তো সেম জিনিস বাংলাদেশে হয়েছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন, অগাস্টে কিন্তু উনি সরকার গঠনের পরপরই কিন্তু শীর্ষ সন্ত্রাসীদের, জঙ্গিদেরকে, অপরাধীদেরকে কিন্তু জেল থেকে বের করে দিলেন। কেন? অপরাধীরা কিন্তু
অপরাধীরা এখন ঢাকা শহরে বাংলাদেশে অভয়ারণ্য করে ঘুরে বেড়াচ্ছে, তাদের রাজত্ব বাংলাদেশে, তাদের হাতে থানা, কারাগার, গণভবনের সব জায়গার অস্ত্র আছে। হুম, যে শিশু উপদেষ্টা যার কথা বলেন আপনারা, সে তো বলেছিল যে 5 তারিখে তারা সফল না হলে সশস্ত্র সংগ্রামে যেত। কিসে যেত, কি দিয়ে জি। যেত? তাদের হাতে অস্ত্র 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 আছে, অস্ত্র জি। সরকারি অস্ত্রগুলো তারা লুট করে নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা তো রামদা নিয়ে, লাঠি নিয়ে, 7.62 নিয়ে নিশ্চয়ই হত্যা হত্যা করতে রাস্তায় নামেনি। তারা তো আসলে হত্যাকারী, ক্রিমিনাল, আসামি, জঙ্গি, সন্ত্রাসী। এবং হিজবুত তাহরির নিজেদের কথা নিজেরা স্বীকার করেছে, হেফাজতে ইসলাম স্বীকার করেছে, শিবির তারা স্বীকার করেছে, বিএনপি স্বীকার করেছে যে তারা মাঠে ছিল, তারা মাঠ দখল করেছে, তারাই হুম, আন্দোলনকে সফল করেছে। জি। কাজে এখানে তো কোনো সংশয় নেই। এবং যত রকমের মানে যা যা খারাপ ঘটনা জুলাই আগস্টে ঘটেছে, সবার ইন্ডিমনিটি দিয়ে সবাইকে একদম মহান জায়গায় বসিয়ে আপা দিয়েছে। আপা আপনার তার কাছে মানে আবার আসবো, আপা আপনার কাছে আবার আসবো, আপনার কাছে আবার আসবো আপা। ওই যে ইন্ডিমনিটির কথা। না, ইন্ডিয়ান শেষ করে দিচ্ছি এই জায়গাটায় যে জি। ইউনূস সাহেবের এগুলো পরিকল্পনার ফলাফল। হুট করে কিছু আচ্ছা, করছে গুড না। নির্মাণ গুড গুড। করবেন, আরো করবেন। জি, ইন্ডেমনিটির কথাটা বললেন, আমার কাছে খুব ভালো লেগেছে আপা। এটা এইভাবে বললে ইন্ডেমনিটি হওয়াটা কিন্তু খুব ভালো। ইন্ডেমনিটি হওয়াটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় ইন্ডেমনিটি হয়েছে, তার মানে ঘটনাটা ঘটেছে, এটা সত্য। এখন আবার যে ইন্ডেমনিটি করা হলো, এটা হলো ওই ব্যারিস্টার আমিরুল ইসলাম তিনি বলেছেন, আমি বলিনি। যে ইন্ডেমনিটি হওয়া মানে ঘটনাটা সত্য, ইন্ডেমনিটি হওয়াটা ভালো। যে দেশবাসী বিশ্ববাসী এখন জানলো যে হ্যাঁ ইন্ডেমনিটি দেয়া হয়েছে, ওই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এটা পরবর্তী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। আসাদ নূর, আপনার কাছে এখন আসি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা লং ড্রাইভে সম্ভবত কোথাও যাচ্ছেন, আপনার গাড়ির পিছনে কেউ কেউ বলেছেন আপনি গাড়ি কিনেছেন কিনা, আবার কেউ বলেছেন যে জুলাই আগস্টের যারা আন্দোলন করেছিল তাদের মতো আপনার মাথায় স্কার্ফ কেন, আপনার মাথায় ব্যান্ড কেন। এই কথার আচ্ছা সংক্ষিপ্ত 1 সেকেন্ডে আচ্ছা, জবাব দেবেন, আর হচ্ছে বাকি কথা আপনি রোকেয়া আপুর সাথে মিলিয়ে বলেন। আমার তো মনে হয় সবারই ব্যান্ড পরা উচিত, কারণ আমরা তো কপাল পোড়া জাতি, আমার কপাল তো পুড়ে গেছে, এই ঢেকে রাখার চেষ্টা। আপনি কপাল দেখাতে যাচ্ছেন না। হুম হুম, না না, কপাল পোড়া জাতি তো আমরা, কপাল পুড়ে গেছে না, মানে এটা এটা বাংলাদেশে সবার ব্যান্ড পরা উচিত। আচ্ছা। তারেক হোসেন, জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশের জনগণের শেখ হাসিনাতে আস্থা। আপনার কাছে এখন জানতে চাই যে ইউনূস সাহেবের বিষয়টি একটু ক্লিয়ার করবেন। উনি যে কিছু টের পাচ্ছেন না, উনার মাথায় কোনো উনার চেহারায় কোনো এক্সপ্রেশনও নেই। বাংলাদেশের মানুষ যে এরকম আতঙ্কে আছে, আতঙ্কের বিষয়টি ডক্টর ইউনূস সাহেবের কানে একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। নাকি এটাই স্বাভাবিক, উনি তাই, উনি যা আমরা তাই দেখছি? আমার মনে হয় উম, উনি ক্ষমতা দখলের পর একটা কথা দিয়ে বলেছিলেন যে আমার জি। থাকার কথা জেলে, কোথায় চলে এসেছে। হুম, মানে উনি নিজে অবাক হয়েছেন, উনি তো জানেন উনি কি করেছেন, উনি কি অপরাধ জি, করেছেন উনি তো জানেন। তো উনি তো স্বাভাবিকভাবে জি, জেলে থাকার কথা এটা স্বীকার করেছেন। তো এখন উনি হুম, বোধহয় তো ওনার অন্তিম সময়ের জন্য অপেক্ষা করছেন। আসলে ওনার যেটা হওয়া উচিত, উনি বোধহয় ওনাকে টেনে হিঁচড়ে কেউ না নামালে উনি নামবেন না। আর বা এই যে উনি শক্তি, তাদের বাংলাদেশের ক্ষতি করানো করছে, বিশ্বাস করেন যে সন্ত্রাস মানুষকে সাপ্রেশনে রাখা যাবে। তো সেই চেষ্টাটা কাজ করছেন বলেই এত ধর্ষণ, খুন সবকিছুকেই উনি স্বাভাবিক মনে করছেন। স্বাভাবিক না মনে করলে, কারো যদি ন্যূনতম লাজ লজ্জা থাকে, কোনো ব্যক্তির যদি লাজ লজ্জা থাকতো, তাহলে এইভাবে একটা মানুষ, এরকম ব্যর্থ মানুষ আমার জীবদ্দশায় আমি তো দেখি নাই, এবং আমি ইতিহাসেও পড়ি নাই এত ব্যর্থ কোনো মানুষকে। মানে এত লম্বা সময় ধরে বেহায়ার মানুষকে এবং দেশের হুম। যতটুকু ক্ষতি করার করছেন, এগুলো না হয়ে একদিকে কোনটা কি বলেন তো, দেশের জন্য উনি কি উন্নতি সাধন করেছেন? এই বিদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা চলে আসবে, কত কিছু চলে আসবে। আমরা দেখছি সন্ত্রাসী আসছে, আবার আসছে হচ্ছে অস্ত্র। এছাড়া তো আমরা আবার আরো দুইটা আছে, পিনাকি ইলিয়াস, তারা চলে আসলে ভালোই হতো। ও আপনি, আপনার মতে বিনিয়োগ আসেনি সেভাবে না? কোথায়, যা কোনটা, আশা কোন করছেন। কোন বিনিয়োগ এসছে? আশিক চৌধুরী এসছেন তো, আশিক উনি বিডা 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 যিনি চালাচ্ছেন তিনি তো এসছেন। হুম। এরকম তো আশিক আশিক টাশিক বেকার হচ্ছে। ইউনুস আমাদের কাছে একটা 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 ড্রিম ছিল, লোকটারে কেউ থামান বলেন নাই উনি ক্ষমতা আসার পরে। মানে লোকটা উল্টাই ফেলছে, কিন্তু উল্টাইলো কি? আমরা কোনো এই পর্যন্ত কোনো নজির পেয়েছেন? বরং
এই যে আমেরিকার দেওয়া এই যে 35% ট্যারিফ, এইটা মানে কার্যকর হওয়ার পর থেকে আমরা আরো মানে এখন তো মব দেখতে পাচ্ছি, তখন ক্ষুধার্ত মানুষ চিন্তায় চুরি ছাড়া কিছু করতে পারবেন না। তো আমরা আসলে আম, আমি 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 আশা করি না ততদিনে উনি টিকতে পারবেন। যদি টিকে কোনোভাবে জানো, তাহলে এই দেশে ওনারা যে ঘোষণা আগেই দিয়ে রেখেছেন, এই যে আমাদের কলিমুল্লাহ স্যার যে কথাটা বলেছিলেন যে উজিরে খামোখা, এই যে মাসুদ যে ঘোষণাটা দিয়েছে, মানে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ, তো সেই দিকে আমরা যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। এই বাংলাদেশের মানুষকে সশস্ত্র সেই হানাদার পাকিস্তানিরাও থামাতে পারেনি। আমার মনে হয় এরা তো 2 টাকার সন্ত্রাসী, এদের তো সন্ত্রাসী হওয়ারও সেই যোগ্যতা নেই। মানে হুম, আহ আহ, মানে মানে সন্ত্রাসীদের মধ্যে যদি আপনি স্তর করেন, নিম্নমানের সন্ত্রাসী, তো এদের দ্বারা আসলে আহ, এই এই চক্রান্ত তারা বেশি দিন চালিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। উম, আমরা শীঘ্রই এই মাতৃভূমির মুক্তি দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। আর এখন এই এই ক্যাজুয়ালিটি হিসেবে, মানে এটা ক্যাজুয়ালিটি বলার তো ঘোরতর অপরাধ হবে, এই ধর্ষণ খুন যেগুলো দেখতে পাচ্ছি। তবে একদিকে আমরা অবশ্যই এটা ডিজার্ভ করি, কারণ হচ্ছে যে আমরা ভালো কিছুর স্বপ্ন যদি দেখতাম, তাহলে এইভাবে এই চুরি ডাকাতির সাথে মানে মুখ বুজে কেন দেখেন যে পাথর দিয়ে যখন থেতলে দিচ্ছে, আশেপাশে মানুষগুলো আপনি হাঁটা চলা দেখেন, আমার এটা থেকে খুব কষ্ট লেগেছে যে আমার দেশের মানুষ তো এরকম স্বাভাবিকভাবে নেওয়ার কথা না। এই সন্ত্রাসীদেরকে কেউ আটকায় না কেন, এই সন্ত্রাসীদের কেউ প্রতিবাদ করে না কেন? এটা করা যায়নি, করছি না, এবং এটার জন্য আমরা এই পরিণতির সম্মুখীন হব, অর্থাৎ আমরা অনেক মানুষের লাশ আরো দেখতে পাবো। ওকে ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার পেছনে আমরা শিশুদেরকে দেখতে পাচ্ছি, ওরা খুব হাসি খুশি আছে দেখা যাচ্ছে। যাক, আপনি কোথায় যাচ্ছেন? আমি আসলে আপনারা আহ, কোথায় সফ- যাচ্ছেন? আমি সফরে আছি, মানে যাচ্ছি হচ্ছে একটা সি বিচে। তবে এটা একটা বিড়ম্বনা হয়ে গেছে, যেখানে নামার কথা সেখানে নামে আর একটু দূরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রোকেয়া, আপনার আপনার কাছে আসি এখন। এই যে আমি কিছু হেডলাইন পড়ি একটু, আজকে পত্রিকায় যেগুলো এসছে। আমরা নির্বাচন প্রসঙ্গে যাব। শেখ হাসিনা অন্তত দামি টামি করেছে, নির্বাচন করেছে, আর এরা বলে ইলেকশনেরই দরকার নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা, তিনি বলেছেন জাতীয় শক্তি ধ্বংসের সুনির্দিষ্ট চক্রান্ত চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নিবন্ধন হলেও প্রতীকে প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকছে। এটা নির্বাচন কমিশনার বলেছেন। বড় শয়তান তাহলে এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে, এটা বলছেন মাহফুজ আলম, আমাদের তথ্য উপদেষ্টা যিনি, তিনি বলেছেন। আপনি কি মনে করেন এই যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশে উনি যদি নির্বাচনের কথাটা ওনার মন থেকে পরিষ্কার করেও এখনো বলতে পারছেন না? ডক্টর ইউনূস সাহেব, দেশবাসী আশা করছিল যে তিনি একটা নির্বাচনের কথা মন থেকে বলবেন, এখনো তিনি সেটি বলছেন না। এই যে দেশে আজকে এত হাঙ্গামা, এত নৈরাজ্য চলছে, যে নির্বাচনের যদি সঠিকভাবে তিনি একটা ঘোষণা দিতেন মন থেকে, নোবেল বিজয়ী হিসাবে শান্তির জন্য, তাহলে দেশের মানুষ নির্বাচন কেন্দ্রিক কাজে ব্যস্ত হয়ে যেত, গ্রামে গঞ্জে চলে যেত, যারা নির্বাচন করতো তারা। এখন দেশের আজকে এই মবের যে কন্টিনিউটি চলছে, নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ এখানে একটু বলবেন প্লিজ। উনি তো নির্বাচন করতে চান না। সবাই নির্বাচনের জন্য ওনাকে চাপ দিচ্ছে, উনি বিরক্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, খুবই বিস্মিত হচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলছিলেন না নির্বাচন কেন, খুবই বিস্মিত হয়ে উনি উত্তর দিয়েছিলেন। তো নির্বাচনে ওনাদের আসলে লক্ষ্য না, ওনারা তো বলেছিলেন ওনাদের সংস্কার করতে যতদিন লাগে ওনারা থাকবেন। তো ওনারা সংস্কার করছেন, সংস্কার করতে হলে ওনারা সংস্কার করবেন, অর্থাৎ সংবিধান থেকে শুরু করে সবকিছু কেটে ছেটে বাদ দিয়ে দিবেন, বাদ দিতে হবে ওনাদেরকে। তা নাহলে ওনারা যে পরিকল্পনা করে যাদের হাতে পায়ে ধরে, যাদের কাছ থেকে ডলার নিয়ে এসে ক্ষমতা দখল করেছে, যাদের এজেন্ডা ফুলফিল করার দাসখত দিয়ে এসেছে, তো নির্বাচন করলে তো সেটা হবে না। ওনারা তো আগেই সাইন করে দিয়ে এসেছে যে বাংলাদেশের এই এই টুকরা বিক্রি করে দেবে। তো ওই দাসখত দিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা ডলার পাউন্ড নিয়ে এসেছে, তো তাদের যদি কাজগুলো না করে তাহলে তো থাকতে পারবেন। বঙ্গবন্ধু কন্যা বলেছেন না, আমি তো কারোর সাথে আপোষ করিনি। যদি আমি আপোষ করতাম, যদি বাংলাদেশকে দিয়ে দিতাম, তাহলে অবশ্যই আমি আরো কয়েক টার্মে মানে অনায়াসে আমি থাকতে পারতাম। তো বঙ্গবন্ধু কন্যা আপোষ করেন নাই, কারোর কাছে দাসখত দেননি, চোখে চোখ রেখে কথা বলেছিলেন। কিন্তু ইউনূস তো দাসখত দিয়ে হাতে পায়ে ধরে বিদেশি ডলার পাউন্ড নিয়ে হাত কচলায় আসছেন এবং বিভিন্ন জায়গায় জঙ্গি সন্ত্রাসীদের একত্রিত করে আসছেন। ওনাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ওনারা রাজনীতির বাইরে যে শরিয়া আইন টাইপের ইসলামী উগ্রবাদীদের নিয়ে একটা আসলে উনাদের মতো করে একটা সংস্কার করে একটা দেশ ওনারা চালাবে ওনাদের মতো করে।
সেখানে কিসের সংবিধান, কিসের আপনার জাতীয় সঙ্গীত, কিসের পতাকা, কিসের মুক্তিযুদ্ধ? 400 মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিচ্ছে। কাজেই নির্বাচন ওনারা করতে চায় না। নির্বাচন কেন করবে আপনি দেখেন, উনাদের তো, উনারা ABCD সবকিছু মিলে এনসিপি দাঁত উঠে নাই এখনো। এনসিপির বয়স কত? 1 বছর হয়েছে? ও তো হুম। কথা বলারই, ও তো এখনো হামাও দিতে পারে না। এনসিপি আসছে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নেবে। তো যাই হোক, এই সমস্ত এনসিপি, ABCD পার্টি, জামাত ইসলামী, তাদের টোটাল ভোট বাংলাদেশে কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 15% হবে তারা সবাই মিলে? 70 থেকে 75% এখনো আওয়ামী লীগের ঘরে। 75% মানুষ আওয়ামী লীগ না থাকলে ভোট কেন্দ্রে যাবে না। তাহলে ওরা 15% নিয়ে কি ভোট করবে? জামানত বাজেয়াপ্ত হবে এই সমস্ত ABCD, এবি পার্টি, যার 5 জন নেতা নাই, এনসিপির নিজেদের মধ্যে কোনো কিছু নাই। কাজেই ওরা নির্বাচন করবে না। ওরা কি করতে চেয়েছিল? ওরা স্থানীয় সরকার নির্বাচন করতে চেয়েছিল, জনপ্রতিনিধিদেরকে হুমকি দিয়ে হামলা মামলা করে সবাইকে হাত করে এক ধরনের বন্দোবস্ত করতে চেয়েছিল। সেটা তারা সফল হতে পারেনি। তারা নির্বাচন দিবে না, তারা এভাবেই যাবে এবং এরকম নির্বাচনের ক্যামোফ্লেজ দিয়ে দিয়ে জনগণের সাথে একটা খেলা খেলতে থাকবে। বিএনপি যেটুকু কথা বলেছিল সেটুকু কথা যদি জোরদার ভাবে বলতো, আজকে বিএনপির 40টা অফিস পুরতো না। আজকে বিএনপির তারেক রহমানকে নিয়ে স্লোগান হতো না। আজকে জিয়া রহমানের ছবির উপরে নাচানাচি হতো না। আজকে বলা যায় না, বিএনপির আরো অনেক কিছু হতে পারে। যখন গণভবন ভেঙেছে তারা উল্লাস করেছে, যখন 32 ভেঙেছে উল্লাস করেছে, যখন বঙ্গবন্ধুর ছবিতে পা মারিয়েছে তখন উল্লাস করেছে। জিয়াউর রহমানেরও একই জিনিস ঘটেছে। তো রাজনীতিটা রাজনীতিবিদের কাছে থাকতে হবে, আর ওদের জি দায়িত্ব হচ্ছে রাজনীতিটা রাজনীতিবিদের কাছ থেকে নিয়ে যাওয়া। তো জি উগ্রবাদীরা উগ্রবাদের রাজনীতি করবে, তারা ক্ষমতায়, আজকে আপনি দেখবেন ক্ষমতায় ওই ইসলামী জঙ্গি গোষ্ঠী থাকবে ক্ষমতা। ওরা তো সেজন্য আসছে। আমরা কেন জি আশা করছি যে জি মততন্ত্র হবে না, নির্বাচন হবে না? এগুলো কিচ্ছুই ডক্টর মোদী যেগুলো করতে আসেন নাই। উনি ক্ষুদ্র ঋণ প্রয়োগ করবে সবার উপর। মিল কলকারখানা জি বন্ধ হয়ে যাবে, সমস্ত গার্মেন্টস বন্ধ হবে, বন্ধ হয়ে গেছে অলরেডি। বেকার। বেকারত্ব বেড়ে রোকে আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা ওই যে আসাদুর, আপনার গাড়ি কি চলছে না? আপনি এই কথা বলার জন্য আমি ওখানে আমি স্থির হলাম। আমি আগেও দুঃখ প্রকাশ করেছি যে আমার আমি আমি এটা জানতাম, মানে এই প্রথম এটা এক্সপেরিমেন্ট করলাম। না না, না, ওকে। এখন কথা হচ্ছে যে আপনার কারণে অন্যরা কি বসে আছেন, এরকম কোনো ঘটনা ঘটছে আমাদের লাইভের কারণে? না আপনি না যদি লিভ করতে পারেন, সেটা যদি হয়, না, বাচ্চারা এখন কষ্ট পাবে। না 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 আমি না, এখন কথা এমনটা বলি। ঘটেনি। এমনটা ওনারা ঘটেনি আনন্দের এবং সাথে নিচ্ছেন। হ্যাঁ, সবাই আনন্দের সাথে নিচ্ছেন এবং আম, আম, আমি প্রথম, আমি দুঃখিত। আমি ভেবেছিলাম না না না, ঠিক আছে রাস্তায় ঠিক আছে, ওকে। জি। এখন আপনার কাছে যেটা প্রাচী আপা, নির্বাচন হবে না বলছে, নির্বাচন হুম আসলেই হচ্ছে না। আমাদের হুম নির্বাচন করবে ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের শফিকুল আলম, এই দুইজন। আচ্ছা হুম ঠিক আছে, আপনার কাছে এখন যেটা জানতে চাই, একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুফতি ফয়জুল করিম, তিনি হুম বলেছেন আমরা বাংলাদেশকে ইরান এবং আফগানিস্তান, ইরান অথবা আফগানিস্তানের মতো দেখতে চাই। হুম ইরান এবং আফগানিস্তানের মতো বাংলাদেশ হলে কি অবস্থা দাঁড়াবে সেটা একটু বলবেন। আরেকটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব নিজে স্বাবলম্বী হচ্ছেন, নিজের নামে ব্যবসা বাণিজ্য নিচ্ছেন। দেশের একজন মানুষ যদি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়, ওনার হুম। যদি স্বাবলম্বিতা শেষ হয়, পরবর্তীতে নেক্সট কেউ স্বাবলম্বী হবেন। এটাতে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? অনেক ধন্যবাদ। শেষেরটা দিয়ে শুরু করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভালো মানসিকতা দেখাতাম তাহলে বরং অবাক হতাম। উনি সারা জীবন জি যা জি, করেছেন এখন তাই করেছেন এবং আগামী তো তাই করবেন, এটা একটা সাইন। সেটাই, এবং এটাই তো আমি বলতে চাই। এটাতে আপত্তি থাকার কথা না তো। এখন আপত্তি হচ্ছে কি, উনি তো ওনার মান সম্মানের দিকে তাকাচ্ছেন না। না, আহ, দরকার নাই অ- তো। দরকার নাই, ইয়েস। অনেকে বলেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক লোক সেভে দেশ ছাড়তে পেরেছেন। আমিও প্রথমে এটা নিয়ে, দেশ ছাড়া নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু এখন আমি দেখছি যে ঠিকই করেছেন, কারণ ওনাকে তো, মানে ওনাদের তো মেরে ফেলবে, এটাই ছিল তাদের প্ল্যানের অংশ, কিন্তু সেই প্ল্যানটা বাস্তবায়ন হয়নি, যে কারণে একটু আশা দেখি। কারণ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন তো খুব অবস্থা খারাপ, সেক্ষেত্রে শেখ হাসিনা তো ভালোই ছিলেন। হুম। আরেকটা কথা, যে এই যে সন্ত্রাসীরা যে সন্ত্রাসটা চালাচ্ছে, ইউনুস কি বলেছিলেন যে, আপনি আফগানিস্তানের কথা বলছেন, এটা তো মানে ওই ওই কোন কোন ইসলামপন্থী লোক বলেছেন, আবার কোন ইসলামপন্থী ফয়েজ- লোক বলেছেন যে ফাতিমা রাসূলের কল্লা কেটে ফেলতে হবে। দেখেন, এগুলো তো প্রত্যেকটা কথা মেটিকুলাসলি যে ডিজাইনের কথা উনি বলেছেন, এটার সাথে একদম ওতপ্রোত জড়িত। বলবেন কিভাবে? ইয়েস। দেখেন,
আহ সাংবাদিকতা আমরা নতুন করে দেখলাম, সাংবাদিকদের মধ্যে যাদের হিরো চিনতাম তাদের কাছ থেকে দেখলাম যে তারা মেটিকুলাসলি যে ডিজাইনটা করা হয়েছে সেটাকে তারা বাস্তবায়ন করছেন। কোথাকার কোন সন্ত্রাসীকে এনে সে আফগানিস্তান চায় না পাকিস্তান চায়, সে তার ওয়াজ মাহফিলের মাচা বানিয়ে যেখানে বলতো ওইখানে কিন্তু তার ওই মাচার সামনে যারা যেত তারাই শুনতো। তাদেরকে এনে আমাদের দেশের যারা চিন্তাশীল মানুষজন তাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে তারা কি চায়। এই ইউনূস বলেছে না যে যখন তাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো ইসলামপন্থীদের পতাকা দেখা যাচ্ছে, খিলাফতের পতাকা দেখা যাচ্ছে, একজন সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে ইউনূস কি বলেছিলেন যে সবার কথা বলার স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতা কি? এই এই ইসলামপন্থীরা আবার বলে তারা কথা বলার বাক স্বাধীনতা মানে বলে বোঝে হাতের স্বাধীনতা। হাতের স্বাধীনতা কি? কল্লা ফালাই দেবে। এটার ফলাফল তো দেখলেন। আজকে মসজিদের খতিব নিরাপদ নন। আজকে মসজিদের খতিবকে আর একজন ইসলাম অবমাননার নামে কুপাইয়া ফেলতেছে। তো এই স্বাধীনতাই তো এ- চেয়েছিলেন। এটা আমরা আফগানিস্তানে দেখেছি, আমরা এটা পাকিস্তানে দেখেছি, আমরা এটা সিরিয়ায় দেখেছি। তো এখন তো বাংলাদেশের এক পা আফগানিস্তানে আছেই। তো সেটার একটা ঘোষণা দিতে হবে। ঘোষণা কোথায় দিতে হবে? কোনো একজন এলিট সাংবাদিকের ওখানে দিতে হবে, যাকে অনেক মানুষ দেখে, যাদের মধ্যে সো কল প্রগতিশীল অনেকেই আছেন। তো এটা ইউনুসের পারপাস সার্ভ করে। আবার ওই সাংবাদিককে দেখবেন ইউনুসের কাছে গিয়ে হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, সুট সুট ঝুলছে, টাই ঝুলছে, স্যার স্যার করতে করতে, মানে স্যার 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 স্যার। সেই লোক আবার এই মোল্লাদের বলছে হুজুর 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 হুজুর। আবার কোনো হুজুরকে স্যার 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 বলছে, যে বলছে কল্লা ফালানোর স্বাধীনতা চায়। তো দেখেন, এগুলো তো পুরোটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আফগানিস্তান বানাবেন, এটা কেন আপনি ইসলামপন্থীকে কোট করছেন? কেন ওই চরমনাই নেতাকে কোট করছেন? স্বয়ং রাহাবর তো বসে আছেন ক্ষমতায়, এখন ওনার দাড়ি নাই টুপি নাই বলে আপনি ওনারে চিনতে পারছেন না। এখন পশ্চিমের পাপেটের দাড়ি টুপি থাকবে না এটাই তো কথা, নইলে তো তারা আবার বলে ওয়ার অন টেরর। এখন দাড়ি টুপি আলখেল্লা পরা একটা লোক যদি ক্ষমতায় থাকে তাহলে তো এটা তাদের হিপোক্রেসি হয়ে যাচ্ছে। তাই একজন নাস্তিককে এনে বসাতে হবে। উনি তো নাস্তিক, উনি এটা তো কারোর কোনো সন্দেহ আছে? উনি তো নাস্তিক। এবং এবং এমনও নাস্তিক আমরা দেখি আমাদের আমাদের সমাজে অনেক নাস্তিক যারা কিনা আবার নামাজ রোজা ভালো জানেন, কেমনে পড়তে হয়, কোরআনের হাদিসের ভালো জানেন। উনি তো নামাজও পড়তে পারেন না। একজন দেশের এত বড় রাহবর, উনি মানে ওনার এই ক্ষমতার আগে ওই ওই প্র্যাকটিসটাও করেন না। এটা আপনারা ঈদের নামাজে দেখেছেন নামাজে জি কিভাবে ভুল জি করে। তো দেখেন, আমাদের দেশের অর্ধেকটা আফগানিস্তানের দিকে চলে গেছে। এবং এটা যে আরো ভয়াবহ হবে তার একটা সাইন আছে। সাইনটা কোথায়? দেখেন, আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি, বলেন তো ইসমাইল ভাই, এই বাংলাদেশে মব সন্ত্রাস চালানোর নেতৃত্বের কেন্দ্রে থাকা দুই একজন ব্যক্তির নাম বললে আপনি কাকে কাকে বলবেন? এক দুইয়ে। যে আমরা পরীক্ষা দিচ্ছেন, আমি তো আচ্ছা, মব আমি কিং আমি আমি জানি। একজনকেই বলি। হুম। হ্যাঁ বলেন না, মব কিং না, মানে আমি মব ডাক দেওয়া সরাসরি খুল্লাম খুল্লা, কোনো সেন্সরশিপ ছাড়া। ইউনুস তো খুল্লাম খুল্লা ডাক দেয় না, সে দেওয়ায় অন্যকে দিয়ে, সে পদত্যাগ করে জি নাটক অন্যকে দিয়ে করায়। কিন্তু একজন জি দুইজন আছে যারা সরাসরি করে এটা। এটা হচ্ছে যে এক নম্বর আছে পিনাকি, দুই নম্বর হচ্ছে ইলিয়াস। এবং না, শুধু আশ্চর্যজনক দেশের বিষয়, বাইরে আন্তর্জাতিক আন্তর্জাতিক জি আন্তর্জাতিক না, তারা তারা দেশে আসলে কি হইতো? তারা উপদেষ্টা হইতো তো। সেই পদও তারা নিতে আহ, চাইছে না, কারণ তারা জানে দেশটা কোন দিকে যাবে। সন্ত্রাসের আচ্ছা, গডফাদাররা কথাটা বিদেশে আপনি বসে আছে। যেহেতু তুললেন, আর তারা হুম। দুজন দেশে আসছেন না কেন, একটু প্লিজ একটু এটাই বলবেন। তো খেলা, এইটাই তো খেলা। কি কি? তারা কি মরবে নাকি? আচ্ছা, আগুন লাগালে হ্যাঁ। কেউ ওই ঘরে ঢোকে নাকি? যে ঘরে ধরেন আপনি আগুন লাগালেন, আপনি তো ঘরে থাকবেন নাকি? কি আশ্চর্য! আহ, মানে এই আচ্ছা আপনি একটা ঘরে আগুন দিচ্ছেন, আপনি তো বাইরেই থাকবেন। আচ্ছা 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 এখন যদি আচ্ছা বলা আচ্ছা হয় এটা ঘরে আগুন লাগছে, ঘরের ভিতর $10 লাখ আছে, আপনি তো ডলারের তো জীবন আগে। তো তারা তো উপদেষ্টা হবে না। উপদেষ্টা রজার রহমানকে পাঠাবে। হ্যাঁ, আপনি ওই যে আরেকটা একটা লোকের কথা বলছিলেন না, কি যেন ইয়াং ম্যান, ইউনুসের ম্যাজিক। তাদের তাদের অর্জন কি দেখেন। আপনি আবার দেখেন তারা কতগুলো রাজাকার ভাড়া করেছে। আগে তো আমরা দেখেছি 1971-এ দাড়িওয়ালা রাজাকার, মানে তারা ইসলামের নামে রাজাকারি করেছে। কারণ ধর্মের, মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, তো ধর্মের ফতোয়া দিয়ে এই এই ধরনের অপরাধ বৈধতা দেওয়া যায় অপরাধের। এইবার দেখেন, তারা কিন্তু ইসলামে সীমাবদ্ধ নেই, তারা হিন্দু রাজাকার ভাড়া করেছে। দীপক কুমার, দীপক সুমন নামের এক রাজাকার আছে। সে বলে আমি হিন্দু, দেখো বাংলাদেশে কোনো কোনো হিন্দু নির্যাতিত হচ্ছে না। সে ডকুমেন্টারি বানাই ফেলে। এই ডকুমেন্টেশনের জন্য ইয়া এই ফারুকি টাকা দিচ্ছে।
সে টাকাটা যে দিচ্ছে সেটা আবার গোপনে দিচ্ছে। এবং সে বলছে, আপনি ওই ডকুমেন্টারিটা যদি দেখেন, হাই রেজলিউশনের ক্যামেরা, রেড ক্যামেরা ইউজ করেছে। আমি পেশা একজন সিনেমাটোগ্রাফার, আচ্ছা আমি আমার পেশা, তো আমি ওই ওই ক্যামেরা, কোন কোন ক্যামেরা ইউজ করেছে, কোন লেন্স ইউজ করেছে, এগুলো সবই খুবই এক্সপেন্সিভ, কোন মাইক্রোফোন ইউজ করেছে, এইটা চারটিখানি বাজেটে না। এই বাজেট দীপক সুমন ও তো মানে মানে মাচা বানায় ইয়ে করে আর কি, মানে নিজেকে বলে থিয়েটার আর্টিস্ট। থিয়েটার আর্টিস্ট মানে তার, আচ্ছা, এদেরকে ভাড়া করে বলাচ্ছে। আপনি দেখেন গোবিন্দ প্রামাণিক, হুম চরম হুম। নারী বিদ্বেষী একটা লোক, বাংলাদেশের হেফাজতে মোল্লাদের মতো। সে হিন্দু উনি তো নারীদের মর্যাদা দেবে না বলে রাস্তায় নেমেছে, গালাগালি করেছে, জুতা মিছিল করেছে নারীদেরকে দিয়ে। সেই লোকটাকে ভাড়া করেছে। দেখেন সে কিন্তু চরমনার মিটিং এ সে সামনে ভক্ত। থাকে। আপনি জামাতের উনি মিটিং এ তো উনি তো জামাতের ইসলামী উনি তো ইয়েস, জামাতের ইসলামী শাখার হিন্দু শাখার নেতা। উনি মানে বলেন কিন্তু সনাতনী মৌলবাদ। সে হচ্ছে হুম হুম সনাতনীদের মানে উগ্র মৌলবাদ। জি, হুম 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 জি। হুম। এবং শুধু তাই না, তারা যে মাঠে ঘাটের এরকম এই এই মাচাওয়ালা অভিনেতা, বা এই যে এই এই আরেক আরেক হেফাজতি তেতুল হুজুরের মতো আরেক আরেক তেতুল হুজুর, মানে এই যে গোবিন্দ প্রামাণিক, এদেরকে যে ভাড়া করেছে তা না। আপনি দেখবেন এলিট হিন্দুদের মধ্যেও আছে। যেমন আম, আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি হচ্ছেন দীপেন ভট্টাচার্য। তো তার বিজ্ঞানের অবদান অনেক কিছু। আমি একদিন তাকে বলছিলাম, দীপেন ভট্টাচার্যকে, যে আমি ওনার ওনার ভাই, ওনার ওনার দাদা, ওনার বড় ভাই, আমি আবার নামটা ভুলে গেলাম, উনিও টাইটেল ভট্টাচার্য, ওনার ওনার বড় ভাই, যিনি বললেন যে আওয়ামী লীগ এত হাজার লক্ষ কোটি ডলার পাচার করেছে। নামটা কি ওনার, আহ, আচ্ছা ঠিক আছে। আমি নামটা ভুলে গেছি, দীপেন ভট্টাচার্যের বড় হুম, ভাই। তো হুম। নামটা মনে করা উচিত ছিল। ইয়েস, দেবপ্রিয় ভট্টাচার্য। দেখেন, আচ্ছা দেখেন, এই লোকটাকে কিন্তু ও আচ্ছা আচ্ছা। আপনি মেটিকুলাসলি ডিজাইনের অংশ। কারণ তার, তিনি একজন এত 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 উচ্চ শিক্ষিত মানুষ, তিনি যে একটা দাবি করলেন, দাবির পক্ষে প্রমাণ কোথায় দিলেন? আসিফ নজরুল এলিট মহিউদ্দিন, খালিদ মহিউদ্দিনের শোতে গিয়ে দাবি করে বাংলাদেশে 26 লক্ষ যে অবৈধ ভারতীয়রা চাকরি করে, এটার সোর্স কি? এই দেবপ্রিয়র একটা একটা ওয়েবসাইটের একটা সেখানে আবার ওই সংখ্যাটা লেখা নেই। দাবি করেছে বাংলাদেশে এসে অবৈধ ভারতীয়রা। এরা কিন্তু আজকের চক্রান্ত করছে না, এরা অনেক পুরনো চক্রান্ত করছে। এবং দেখেন অনেক দিনের, এবং এদের এদের এই কানেকশন গুলো দেখবেন একটার সাথে একটা ওতপ্রোত ভাবে। যদি আমি আরেকজনকে কোট করি, এই যে শিক্ষক নেটওয়ার্ক, এই শিক্ষক নেটওয়ার্কের অবদান তো দেখেছেন। আমি এই শিক্ষক নেটওয়ার্কের অনেক শিক্ষককে আমি খুব সম্মান করি। আবার অনেককে, আমি আজকে একটা পোস্ট দেখলাম, তিনি হচ্ছেন আম, আম, আহ, আহ, তো আ- আ- এর মধ্যে অনেক শিক্ষকদের আমরা ওই জুলাইয়ের আন্দোলনে তাদের ভূমিকা দেখেছি। আসমান ফেটে পড়ছে না, আসমান ভেঙে পড়বে, কত কত কথা, কত আসমান কত কাঁপে, শিক্ষিত, আসমান কাঁপে না। আসমান কাঁপে। হুম হুম। এবং এই শিক্ষক নেটওয়ার্কের প্রফেসর কামরুল হাসান মামুন, তাকে যখন শিক্ষা সংস্কার কমিটিতে দেওয়া হলো, তাকে কিন্তু আবার ওইখান থেকে, আমি শিক্ষকের ব্যাপারে শব্দটার আমি চয়ন করলাম না, আমি শব্দটা ব্যবহার করলাম না, কিন্তু তাকে এক প্রকার, যদি একটা খুব নমনীয় ভাবে বলি, তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করা হয়েছে। মানে ওই কমিটি পুরো বাতিল করে দেওয়া হয়েছে। তো হুম কিন্তু হুম হুম। তাদেরকে তাদেরকে যখন ইউজ করার তখন করেছে। এখনো তাদের মধ্যে কেউ কেউ ওই দৃক শহীদুল ব্রাদারহুডের নেতা, তো এই হুম, হুম। ধৃক শহীদুলের বানানো মিনা কার্টুন, অর্থাৎ গ্রাফিক্স দিয়ে বোঝাচ্ছে যে আবু সাইদকে গুলি করা হয়েছে মারণাস্ত্র দিয়ে। আবু সাইদ যে সন্ত্রাসী, তার এই ভিডিওটা অনেকে দেখেছেন, সে পুলিশকে দিয়ে পেটাচ্ছে। পৃথিবীর কোন দেশে, বাংলাদেশ না হলে এখনো সভ্য হইতে পারে নাই ধরে নিলাম, যারা সভ্যতার বলিয়ারা, যে পশ্চিমারা বলে, তাদের দেশে কি পুলিশের সামনে আপনি লাঠি নিয়ে গেলে আপনাকে চুমু দেবে ডেকে? আপনাকে পেটাবে, সেটাই তো। আপনাকে গুলিও করবে। তাদের তাদের জি। রাইটস রয়েছে সেলফ। তো এগুলো ওই ওই কার্টুন গুলো অনেক অনেক অধ্যাপক দেখবেন তারা এটা শেয়ার করে বলছে যে দেখো আমাদের আবু সাইদকে হত্যা করা হয়েছে এই গুলি দিয়ে, গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে দেশে মানুষ পাথর দিয়ে থেতলে মেরে ফেলছে, ওই শিক্ষক নেটওয়ার্কের লোকরা অ্যাসাইনমেন্ট পালন করছে। কারণ আমি তাকে দালাল বলছি না, কারণ আমি জানি না সে দালালির টাকা ভাগ পেয়েছে না কিনা কিনা। আমি একটু অপেক্ষা করছি এই শিক্ষক নেটওয়ার্কের একজন বড় রাঘব বোয়াল, যে কিনা সরাসরি সরাসরি ক্যাশে টাকা পেয়েছে এই ডিপ স্টেটের কাছ থেকে। সত্য কোনোদিন গোপন থাকবে না, বের হবে। কারণ তাদের মধ্যে আবার এই টাকা নিয়ে কামড়া কামড়ি হয়েছে, কামড়া কামড়ি হওয়ার পরে কেউ লিকও করেছে। এখন সমস্যা হচ্ছে এভিডেন্সটা এখন হাতে পাচ্ছি না, কিন্তু কিছু তো হয়েছে। নইলে এখন বাংলাদেশের মানুষকে থেতলে মেরে ফেলা হচ্ছে, তারা আছে আবু সাইদ নিয়ে। যে আবু সাইদকে তাদের দলের লোকে অন করে না, তারা বুঝে গেছে কি হয়েছে। আপনি দেখেন জুলাই নিয়ে কিন্তু এখন আর কোনো চিৎকার চেঁচামেচি নাই। 1 বছর হয়ে গেছে, তারা তারা উৎসব পালন করবে, তারা করবে, তারা কিন্তু একদম কোণঠাসা।
তারা যে মব জি সন্ত্রাসী এবং মানুষের কাছে যে জি গ্রহণযোগ্যতা নেই, এটা প্রমাণিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসাদ নূর, অনেকে বলছেন নজরুল আজকের বাংলাদেশ শেখ হাসিনার কথা মনে করে করে আফসোস করছে। ধন্যবাদ আপনাকে নজরুল। কেউ কেউ বলছে আমার আসাদ নূরকে নাকি হিরোর মতো লাগছে ব্যান্ড বাঁধার পরে। না, আমি ব্যান্ডে আগে বলেছি, বোধহয় মৃত্যুজিৎ আপনারা শুনতে পাননি, আমি কপাল পরা জাতির একজন একজন নাগরিক, আমি ইয়াং কপাল ঢেকে বেঙ্গল রেখেছি। ইয়াং বেঙ্গল, যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না সেই নির্বাচন না হলেই ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে ইয়াং বেঙ্গল। ইফতেখার জাবের ইনি বলছেন অনেক বড় রাজনৈতিক বিশেষজ্ঞ এই রুকেয়া প্রাচী। ইফতেখার সাহেব অন্যভাবে বলছেন এটি। নিউমোনাস প্যাটাগোরাস, বাইরে বাইরে আপনি কি নাম ভাই দাদা, একটু সংক্ষেপ করে দিন। এম এম বলছেন যে আসাদুর এখন আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে সহযোগিতা করছেন এটা আওয়ামী লীগের মনে রাখা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। মেইল, তিনি বলছেন ঘুম কবে ভাঙবে প্রধান সেনাপতির? আচ্ছা, তিনি কি ঘুমে আছেন? আচ্ছা। উম, মিত্রজিৎ রায়, আওয়ামী লীগ গেছে হিন্দুস্তান, বিএনপি যাবে পাকিস্তান। না, পাকিস্তান যাওয়া সম্ভব না, ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে, ঝামেলা আছে। বাংলা, আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বাংলাদেশের 75% মানুষ ভোট কেন্দ্রে যাবে না। জি, ধন্যবাদ। তবে ওই নৌকা মার্কা মনে হয় থাকবে, রোকে আপা একটু ব্যাখ্যা করবেন। বীরাঙ্গনা, এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথা বলে আপনারা ইসলামের দাওয়াত দেবেন? এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথা বলে আপনারা ইসলামের দাওয়াত দেবেন? অমুসলিমদের ইসলামের পথে আনতে চান? আচ্ছা, ঠিক আছে বীরাঙ্গনা, ধন্যবাদ আপনাকে। আহ দর্শক মন্ডলী, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। আজকের অতিথি দুইজন, রোকেয়া প্রাচী এবং আসাদ নূর। জেড জেড এইচ ডি, গত জুলাই প্রোফাইল পিকচার ছিল লাল, এখন মানুষের রক্তে আমাদের বাংলাদেশ লাল। তার মানে জুলাই লাল যে প্রোফাইল পিকচার, সেটার ইঙ্গিত হইলো মানুষের রক্তে বাংলাদেশ লাল হবে এক ধরনের। বাঙালি আওয়ামী লীগ মানেই নাস্তিক এবং নাস্তিক মানেই আওয়ামী লীগ, এটাই তার প্রমাণ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। নাজমুল ভাই, ইসলামী নামধারী দলগুলো নিজেরা বাঁচার জন্য রাষ্ট্রীয় আইন চায়, অন্যকে মারার জন্য ইসলামী আইন চায়। আচ্ছা, ইসলামের ওখানে যারা যেমন চরমোনাই পীর সাহেবরা, ওনারা ওয়াজ করেন যখন, এত চিৎকার করে এত মানুষকে, কি বলবো আমি, জঙ্গিবাদের পক্ষে তারা যেভাবে উৎসাহ দেন, টাকা নেওয়ার সময় কিন্তু সফট থাকেন ওনারা। দুই ভাই কিন্তু টাকা নেন খুব, প্রত্যেকেই দর্শকরা দিচ্ছে, ভক্তরা দিচ্ছে, টাকা নিচ্ছে, পকেটে ভরছে, সেই কথা অবশ্যই। কিন্তু মঞ্চে জ্বালাময়ী ভাষণের জন্য দুই ভাই কিন্তু খুব ভালো কাজে করেছেন, চরমরায় দুজন যে আছেন। ওয়াহিদ টিপু, আমি ব্যক্তিগতভাবে হাসিনাকে পছন্দ করি না, কিন্তু ওনার প্রতিটি কথায় যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। যে রোকেয়া প্রাচী, আপনি একটু রেফারেন্স দেন, ওনার প্রতিটি কথাই নাকি অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, একটু বলবেন কি কথা বলেছেন তিনি? অবশ্যই আপা আপা কিন্তু আহ সব জুলাইতে যখন ছাত্ররা রাস্তায় নেমে গেল, সেই সময় আপা যে কথাগুলো বলেছিল আন্দোলন নিয়ে, এবং কারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলছে, কারা মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারছে না, এবং তাদের উদ্দেশ্য কি সে বিষয়ে তিনি যা বলেছিলেন। এবং তিনি কিন্তু বারবার বলেছিলেন যে সেন্ট মার্টিন, বঙ্গোপসাগরে গ্যাস, এবং চিটাগং বন্দর সহ, মানে বিদেশিদের কাছে অনেক কিছু তিনি যদি বিকিয়ে দিতেন, তিনি যদি কম্প্রোমাইজ করতেন, তিনি যদি দেশের স্বার্থ না দেখতেন, তিনি যদি ক্ষমতার কথা ভাবতেন, তাহলে কিন্তু তিনি আজকে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং তিনিও প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন, কোনো সমস্যা হতো না। আজকে চক্রান্তকারী বাহিনী বাংলাদেশে দাঁড়াতে পারতো না। এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার জুলাইতে আহ, সমস্ত প্রশাসনকে কিন্তু হার্ডলাইনে যেতে দেননি। তিনি লাশের রাজনীতি বা এই যে মেটিকুলাসলি যে লাশের রাজনীতি করে আজকে, মানে গণহত্যাকারী বলা হচ্ছে আওয়ামী লীগকে, মিথ্যা হত্যা মামলাগুলো সাজানো হয়েছে, প্রত্যেকটিতে মিথ্যা, সব শহীদরা বাড়ি ফিরে আসছে, এইগুলোর কিন্তু প্রতি উত্তর কিন্তু প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে দিতে পারতেন তিনি। তিনি কিন্তু এগুলো ব্যাখ্যা করেছিলেন সেই সময়, যে কারা করছে, কিভাবে করছে, পুলিশ প্রশাসন কিন্তু রাবার বুলেট ছাড়া কিছুই ছুড়েনি। কিন্তু সেই সময় বঙ্গবন্ধু কন্যার একটি কথাও বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বলেছে বা আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি, জনগণের কাছে সে কথাগুলো পৌঁছাতে আমরা ব্যর্থ হয়েছে। কারণ আহ আওয়ামী লীগের লোকজনও কিন্তু বিশ্বাস করেনি আপু, আপনাকে আমি বলি, আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করেনি শেখ হাসিনা যা বলছেন। ছিল আসলে, কারণ তারা
এই চক্রান্তকে সফল করবার জন্য তারা যে যে মাধ্যমগুলোকে সবচাইতে গুরুত্বপূর্ণ করে দেখেছিল সেটি হচ্ছে তারা যারা যাদের অনেক ফলোয়ার আছে, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক এবং বেশ কিছু মোটিভেশনাল আইকন যারা, স্পিকার যারা, এই সমস্ত মানুষজন তাদের কাছে তাদেরকে কিনে ফেলতে পেরেছিল টাকার বিনিময়ে এবং তারা বিক্রি হয়েছে। এবং অনলাইনে তাদের যে ফেক আইডি, তারা টোটাল সোশ্যাল মিডিয়াকে তারা কন্ট্রোল করতে পেরেছিল। তো সেই জায়গাগুলোতে আসলে জনগণের কাছে ওই মুহূর্তে সত্য কথাটাও পৌঁছাতে আমরা ব্যর্থ হয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ তারা তো আসলে এই চক্রান্তটা করে এসেছিল, আর আমরা তো চক্রান্ত করিনি। তো এই চক্রান্তের কারণে যে আমরা দেখেছি যে যারা আমাদের সাথে ছিল, যারা আওয়ামী লীগের সাথেই চলাফেরা করেছে, আওয়ামী লীগের মধ্যে থেকে হৃষ্টপুষ্ট হয়েছে, আসাদ দু একজনের নাম বলছিল, তারা এমন কেউই না শিল্পী হিসাবে, শ্রদ্ধা রেখে বলছে, কিন্তু আজকে তারা এই আন্দোলন যখন এসে হয়েছে তখন তারা তাদের সংগঠন তারা কিভাবে টাকার বিনিময়ে রাস্তায় নেমেছে সেগুলো আমাদের কাছে জানা সকলের। সংস্কার করতে তারা রাস্তায় নেমেছে, তাদের বুক কেঁপেছে 15 বছরের শাসন আমলে। কিন্তু যখন লাশ পড়েছে তখন তাদের কারো বিবেক উদয় হয়নি। একজন উপদেষ্টা লিখেছেন, যখন বাংলাদেশের লাশের পর লাশ পড়ছে, জনগণ যখন ভীত সন্ত্রস্ত, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, তখন একজন উপদেষ্টা ফেসবুকে লিখেছে যে সে তার মুদ্রা দোষের কবিতা সে লিখতে পারছে না। মানে বাংলাদেশ তাদের কাছে কোন জায়গায় অবস্থান করছে। এই বিষয়গুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যার কাছে খুব স্পষ্ট ছিল। আওয়ামী লীগের লোকজনের বললাম, আমাদের আমাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না হার্ডলাইনে জি যাওয়ার। তাহলে আপনি জি কি মনে করেন না পাল্টাপাল্টি আঘাত আওয়ামী লীগ করতে পারতো? পারতো। এবং আজকে পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু পাল্টাপাল্টি লাশের রাজনীতি করছে না। এটা আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা দখলের রাজনীতি করতে চান না বলেই কিন্তু আজকে পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি। তবে যে 70 থেকে 75% জনগণ বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে আমরা ভোট কেন্দ্রে যাব না, তাহলে উত্তরটা হচ্ছে 75% মানুষ এই সরকারকে চায় না। ডক্টর ইউনূসকে চায় না, জামাত শিবিরকে চায় না, এবি পার্টিকে চায় না, এনসিপি কে চায় না। দেখেন বাংলাদেশে ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে শ্রদ্ধা করে, এই মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী প্রচুর মানুষ, সবচাইতে বেশি মানুষ। আমরাও রোজা নামাজ করি, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ একটা উগ্র এমন একটা শাসন ব্যবস্থা কায়েম হবে যে শাসন ব্যবস্থায় কোনো একটা নারী কথা বলতে পারবে না, এই শাসন ব্যবস্থার মধ্যে জি কোনো আইন থাকবে না, কোনো কিছু থাকবে না। তো এখন যে জায়গাটায় আছে, আসলে বঙ্গবন্ধু কন্যার ইমেজটাকে তারা দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ ব্র্যান্ডিং করেছে এবং এটা তাদের চক্রান্তের একটা অংশ ছিল। এবং জি বঙ্গবন্ধু কন্যাকে তার বোন সহ হত্যার পরিকল্পনা ছিল। তো এই পরিকল্পনাগুলো তারা দীর্ঘ বছর ধরে করার কারণে বঙ্গবন্ধু কন্যা বুঝতে পারলেও তিনি যে কথাগুলো বলেছিলেন আজকে কিন্তু সেগুলি সেটাই, উনি কিন্তু সম্পর্কে যা বলেছিলেন, যা যা বলেছিলেন সবই কিন্তু আজকে প্রমাণিত। জামাত নিয়ে জি যা বলেছিলেন, হেফাজত নিয়ে যা বলেছিলেন, হিজবুত জি তাহরির নিয়ে যা বলেছিলেন, সব কিন্তু আজকে সত্যি প্রমাণিত হচ্ছে। জি জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসাদ নূর, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনার সময় আমরা আমি জানি না আপনি হয়তো অন্যদেরকে কষ্ট দিচ্ছেন কিনা আমাদের কারণে, আমি জানি না। না না শফিক না। সোহেল রানা, সংরক্ষণ ও সংস্কার অবশ্যই দরকার। মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির সকল সংস্কৃতি সংরক্ষণ করে সংস্কার করতে হবে। জি, কি সংস্কার আর বাংলাদেশে হবে না? সংস্কার চলমান, ঠিক আছে, ভালো কথা বলেছেন। সংস্কৃতি সংস্কার করতে হবে। খায়রুল ইসলাম, পাথর বাহিনী সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এখন পাথর বাহিনী শুরু হয়েছে। আসাদ, আপনার কাছে আমি শফিক সাহেব ডাস্টবিন বলবেন না, শফিক সাহেবকে ডাস্টবিন বলবেন না প্লিজ, তাহলে অন্য কিছু। আচ্ছা, এম আপডেটস, ঠিক আছে, আপনাকে রুমি, বাহ, জয়েন করলাম, জয়েন করতে পারলাম, খুব খুশি হলাম। স্বাধীন চিন্তা, আসাদ নূরের কাছে প্রশ্ন, দেশ কি ইসলামিক আইনে চলবে? জি, ধন্যবাদ আপনাকে। জামিল, তিনি বলছেন ভাই, সেনাবাহিনীর কাছে মাত্র 3 ঘন্টার কাজ। এখন বিষয় হচ্ছে 75 পরবর্তী সময় ধারাবাহিকভাবে একটি সেনা বিপ্লব। যে আসাদ নূর, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনাকে আর আটকাবো না। সেটি হচ্ছে, আওয়ামী লীগের কি আস্তিক নাস্তিকের একজনের প্রশ্ন তুলছে, আওয়ামী লীগের নামে এই বদনামটা আছে, সেই বিষয়ে কিছু বলবেন। আর আপনি কি আওয়ামী লীগ করেন কিনা সেটা আর একটু কথা বলবেন, জি প্লিজ। তারপরে আপনার জি আপনার আপনার কথা শেষ, আমরা রোকেয়া প্রাচী কাছে যাবো, তারপর অনুষ্ঠান শেষ করবো, জি প্লিজ। জি, অনেক ধন্যবাদ। আহ, আহ, আহ,
আমি আস্তিক নাস্তিকের ব্যাপারটা দিয়ে আসছি। ইসমাইল ভাই, আপনি অত্যন্ত আমার প্রিয় একজন মানুষ। আপনার শোগুলো আমার খুব ভালো লাগে এবং আমি আপনার কণ্ঠেরও খুব ভক্ত। রোকেয়া প্রাচী একজন আরে একজন অভিনেত্রী, তিনি জানবেন যে হুম, এই যে এই ভারী গলায় কথা বলা, ডায়াফ্রাম হুম। ব্রিদিং, যারা মানে এটা আয়ত্ত যারা করেছেন, আমি তাদের খুব রেসপেক্ট করি। আমি হ্যাঁ, থিয়েটারের লোক না, বা কিন্তু আমি এই হুম, ইন্ডাস্ট্রিতে হুম, অনেক হুম। মানে রোকেয়া ক্যামেরার আপা পেছনে থিয়েটার কাজ করতে গিয়ে জি। আমার আমার হ্যাঁ। তো আমি আপনার শোতে প্রথম, এবং আমি খুব দুঃখ প্রকাশ করছি যে এটা একটা হুম, মিস্টেক, যে আমি স্যার, আমি ঘরে বসে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একটু ধীরে ধীরে কথাগুলো বলার চেষ্টা করি, কারণ আমি একটু একটু আগে তাড়াহুড়ো করছিলাম যে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক এগুলোর কারণে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে একটা সময় ছাত্রলীগের রাজনীতি করেছি, কিন্তু এই রাজনীতি মানে শুধু ছাত্রলীগের না, বাংলাদেশের রাজনীতি মারামারি এটা আমার পছন্দের না। তো যে আমার জীবনে দুটো জিনিস নাই, আমি কারোর সাথে কোনোদিন মারামারি করিনি, এবং নারী কেলেঙ্কারি এবং আর্থিক কেলেঙ্কারি তো অবশ্যই না। এখন আমি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, সেক্ষেত্রে আমার আওয়ামী লীগ আরো করার কথা না। আমি একা নির্যাতিত না, আমার পুরো পরিবারকে ধরে নিয়ে গিয়ে 48 ঘন্টা আটকে রেখেছিল কোনো মামলা ছাড়া। এবং আমি যে 2 বছর জেল কেটেছি, আমার পাসপোর্ট হারিয়েছি, সব এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ সমর্থনের প্রশ্নই আসে না। একজন এখানে বলেছেন যে আওয়ামী লীগ যেন মনে রাখে, আমি যতদূর আওয়ামী লীগকে চিনি, আওয়ামী লীগ মনে রাখবে না। আবার কওমি জননী বা অন্য কোনো জননীর খেতাব নেবেন, আমাদের আরো নির্যাতন করবেন, এটা আমরা জানি, জেনেও করছি। আওয়ামী লীগ এর জন্য না, এখন আওয়ামী লীগকে মজলুম বানিয়ে দিয়েছে এই ইউনূস সরকার। এটা যদি না বানাতো, আওয়ামী লীগকে ডিফেন্ড করার কোনো কারণ ছিল না। এবার হচ্ছে দ্বিতীয় কথা, আওয়ামী লীগ নাস্তিকের দল একজন বলেছেন, এটা এটা আমার মনে হয় না। কারণ নাস্তিকের দল যদি আওয়ামী লীগ হতো, তাহলে তো নাস্তিকদের তারা বাংলাদেশে রাখতো, বের করে দিত না, এই হত্যা টত্যা এত কিছু হতো না। আমি একজন নাস্তিক, আমি যদি নাস্তিকতার দিক থেকে সমর্থন করি, তাহলে আমাকে সমর্থন করতে হবে ইউনূসকে। কারণ ডক্টর ইউনূস ব্যক্তিগত পর্যায়ে নাস্তিক, এবং আমি এটা খুব ভালো করেই জানি। এবং ডক্টর ইউনূসের যারা অ্যাডভাইজার আছেন, এরাও নাস্তিক। আসিফ নজরুল কে মানে, আচ্ছা আমি নামে যাচ্ছি না, ওনার ব্যক্তিগত আচ্ছা জীবনের সাথে যারা জড়িত তারাও আসাদ জানেন ভাই, উনি আপনার কে। আসাদ সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন করি। নাস্তিক হইলে তো ইউনূস সাহেব বা অন্যান্য যাদের কথা বলছেন তারা ভালো হওয়ার কথা। না, বদনাস্তিক আর নাস্তিক তো পিনাকিও। তো পিনাকি নাস্তিক হলে কি? নাস্তিকতার মধ্যে তো নবী রাসূলের ব্যাপারটা নাই, বা বড় হুজুর আর ছোট হুজুরের ব্যাপার নাই যে বড় হুজুর বলছে এটা ঠিক। এখন একজন ভণ্ড লোক নাস্তিক হলে ভয়ঙ্কর হয়ে যায়। একজন একজন বিশ্বাসীর তাও একটা লিমিট থাকে। অনেকের মনে করতে পারেন যে নাস্তিকরা কি চায়, সবাই নাস্তিক হয়ে যাক। না, এটা চায় না। কারণ আপনি ধর্মে কি বিশ্বাস করবেন, এটা তো আসলে অন্য একজন, এটা সরায় লাভ কি? নাস্তিকদের তো আর ভাই মৃত্যু পরবর্তী কোনো লোভ লালসা বা এই জীবনে ধরেন দুইজনকে, এটা এমএলএম বিজনেস না যে দুইজনকে নাস্তিক করতে পারলে ওই ট্রির প্ল্যান যে আমি 500 500 টাকা করে দুই হাতে দুই ট্রিতে পাইলাম, এটা না। দেখেন, ইউনুস যে প্ল্যানে আসছেন, এটা আমার মনে হয় আমেরিকার যে চক্রান্তটা বাংলাদেশের ইসলামপন্থীরা বুঝতে পারছেন না। যদি বুঝতে পারতেন তাহলে এই আত্মঘাতী হতেন না। আমি ধর্মে বিশ্বাসী না, কিন্তু আমি চাই না কোনো ধার্মিকরা বিপদে পড়ুন। আমি চাই না। এর কারণ দেখেন, আমাদের সমাজে এরকম আছে যে কারোর সন্তানকে নষ্ট করে দিতে হবে, ওকে ড্রাগ ধরায় দাও। ড্রাগ ধরাইলে তার ওই পরিবারটাকে ধ্বংস করে দেওয়া যায়, কারণ এই হচ্ছে পরবর্তী প্রজন্ম। ইউনুস যেটা চাইছে, এই বাংলাদেশে ইসলামপন্থীদের আরো বেশি পেট্রোনাইজ করে এই ওয়ার অ্যান্ড টেররের অংশ, অর্থাৎ ওই যে যেটা আফগানিস্তানে হয়েছে, এখানে ধর মার কাট, ইসলাম মানে ইসলামপন্থীরা নিরীহ মানুষরা বিপদে পড়বে না, আমি এটা চাই না। এই এই ইউনুস এটাই করছেন যে ইসলামপন্থীদের বাহবা দিয়ে 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 দুই একটা বোমা বাজেটে যে হবে, তারপরে এই ইসরায়েলের মতো অবস্থা, এই যে গাজায় যেটা করেছে। মানে আমি বিশ্বাস করি না গাজায় হামলা 7th অক্টোবর এটা ইসরায়েলের আপনি বলেন, শিনবেল্ট বলেন, এই গোয়েন্দা সংস্থারা জানতো না, বা জানতো থামায়নি। আমার মনে হয় এটা একটা ঝামেলা আছে, আমি অত জিনিসে যাব না। কিন্তু বাংলাদেশে এই বৃক্ষটা যে লাগানো হচ্ছে, বেশি বেশি পতাকা ওড়ানো, কখন সামনে হয়তো বোমাবাজি হবে, অথবা এই সন্ত্রাসীদের মধ্যে ইসলামিক সন্ত্রাসী বলেন আর যে কোনো ধর্মীয় সন্ত্রাসী, এরা আসলে নির্বোধ নইলে এরকম একটা মিথ্যা জিনিসের জন্য মানুষের জীবন কেড়ে নিত না। এরা হয়তো করতে পারে কি, ভারত একটা বোমা মেরে দেবে, তারপর ভারত পাল্টা বোমা মারবে, আমার দেশের নিরীহ মানুষ মারা যাবে। আমি এটা চাই না। ইউনুস একজন নাস্তিক, কিন্তু বদমাইশ নাস্তিক, ভালো নাস্তিক না। এই এখন আচ্ছা, অনেকে আচ্ছা, বলছেন আওয়ামী আচ্ছা। লীগকে নাস্তিক, শেখ হাসিনা নাস্তিক নন, এটা আমি শিওর। নাস্তিক নন, কারণ কে- কেউ নাস্তিক কিনা, এটা এটা একটা প্যাটার্ন থাকে, বোঝা যায়। আপনি সে না বললেও বোঝা যায়। শেখ হাসিনাকে আমার কোনো কালেই নাস্তিক মনে হয়নি। এবং এই 21 আগস্টের পরে উনি আরো বেশি ধার্মিক হয়েছেন। আগে যদি নামাজ 2 ওয়াক্ত পড়তেন, এখন বোধহয় 5 ওয়াক্ত পড়েন, যদিও তাহাজ্জুদও পড়েন বলেছেন। যাই হোক, তার ধর্মীয় সার্টিফিকেট আমি দিতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের যারা ইসলামপন্থী আছেন, সাধারণ মুসলমান, ফ্যানাটিক না, ফ্যানাটিকদের আমি বুঝাতে যাব না, কারণ তাদের আমি বুঝে, আমি কেন, কেউ বুঝাতে পারবে না। আর যদি বুঝে পারতো তাহলে তো তারা ফ্যানাটিক হইতো না। আমি সাধারণ মুসলমানদেরকে বলতে চাই যে দেখেন, ইউনুসের মতো ব্যক্তির পাল্লায় পড়ে আপনারা
মানে এই ইসলামের মনে করছেন খেদমত, এটার যে কি ক্ষতি হবে এটা আপনারা দেখে নিন। যদি সে তার চক্রান্তে সফল হতে পারে তাহলে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারেন। আমি ছোট মানুষ, যতটুকু বললাম দেখি, আমি চাই না এটা হোক, কিন্তু এটা হুম, মানে তাকে থামানো না গেলে এটা ঘটবে। ঘটতে যাচ্ছে। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রোকেয়া প্রাচী আপার কাছে যাব, অল্প একটু জানবো, তারপরে শেষ করে দেবো। আসাদুর, আপনি থাকুন। আসাদ নূরের লজিক দারুণ, মেটিকুলাস। আবু নাসের ভূঁইয়া, আচ্ছা, তিনি বলেছেন রোকেয়া আপার কাছে যাব একটু পরেই। একটা কমেন্টস আরেকটা নিতে চাই, আরেকজন দর্শক খাইরুল ইসলাম, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রাচী আপু, মসজিদ এখন সুদের ওয়াজ বন্ধ, মসজিদ এখন সুদের ওয়াজ বন্ধ। হ্যাঁ, ঠিক আছে। হুজুররা আগে যা বলেছেন আমরা সেটাও বিশ্বাস করেছি, এখন আবার যা বলছেন সেটাও বিশ্বাস করতেছি, ব্যাস। শাহনাজ বেগম, সাংবাদিক নিকোলের চোখের পানি, শিক্ষিকা সাইমার আসমান কাঁপানো কান্না এখন কোথায়, জনগণ জানতে চায়। আচ্ছা, ওদের চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। ইসমাইল ভাই, সালমা রাফিক, ইসমাইল ভাই, আপনারা আছেন বলেই দেশের নতুন প্রজন্ম একটু একটু হলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, আমি আশাবাদী। ধন্যবাদ রোকে আপনার চেপা। যেটা বললাম, পশ্চিমা দেশগুলো চায় কিন্তু কোনো দেশে যদি ইসলামের নামে জঙ্গিবাদের উত্থান ঘটে তারা খুব খুশি হয়, বোমার আঘাত করতে সুবিধা হয়, সমস্ত কিছু জঙ্গিবাদের তকমা দিয়ে। আপনার কাছে আমি এখন সেদিকেও যাব না, এটা আলোচনা বড় হয়ে যাবে। আপনি শুধু দুই এক লাইনে বলবেন, আজকে শনিবার, বাংলাদেশেও শনিবার, আমাদের এখানে শনিবার চলছে, বাংলাদেশে শনিবার শেষ হবে শনিবার। শনিবার বিকেলের ছবিটা মুক্তি চান কিনা? এখন কিন্তু শনিবারে আমরা আছি, শনিবার বিকেলটা যদি মুক্তি পায় আপনার কেমন লাগবে, বা কেন মুক্ত হচ্ছে না, মুক্তি দিচ্ছি না আমরা, প্লিজ। ধন্যবাদ। শনিবার বিকেলে আগস্টের পর থেকে আমি বলে আসছি যে শনিবার বিকেল এখন কেন আটকে আছে। এখন তো আটকে থাকার জি, কথা না। সে এখন এখন জি, মুক্তি দিক মহাসমারোহে। বাংলাদেশের যে সকল যত সিনেমা হল আছে, যত টেলিভিশন আছে, একযোগে চলুক। কেন করছে না সেটাই হচ্ছে আসল রহস্য। আহ, সেটার জবাব আমার মনে হয় শনিবার বিকেল রিলিজ দিলেই পাওয়া যাবে। গদি থাকবে না, এবং আরো অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারে, অনেক রহস্য উন্মোচিত হয়ে যেতে পারে এটি। আর আগে যে প্রসঙ্গটা উঠছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, দেখেন, বঙ্গবন্ধু কন্যার সময়কালে বাংলাদেশে সর্বোচ্চভাবে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে যে ধরনের বিশ্ববিদ্যালয়ের সমমানের যে সম্মান দেওয়া হয়েছে, উনি কিন্তু প্রসার করার চেষ্টা করেছেন, এবং মানে সবাইকে মানে প্রকৃত যে ধর্ম, প্রকৃত যে ইসলাম, সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের দিক থেকে সকল সময় সহযোগিতা ছিল। এবং বাংলাদেশের যারা ধর্মপরায়ণ মুসলমান যারা, তারা কিন্তু প্রকৃত অর্থে ধর্মকে বিশ্বাস করেই ধর্ম পালন করছে। কিন্তু আজকের যে যুদ্ধটা বাংলাদেশে হচ্ছে, সেটা কিন্তু আসলে ধর্মকে ব্যবহার করে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে কিছু মানে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসায়ীর মতো ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করছে, ক্ষমতা দখলের চক্রান্ত হিসেবে ব্যবহার করছে। এবং সেটা কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে, মানে সকল মানুষের মধ্যে কিন্তু আস্তিক নাস্তিক নিয়ে প্রশ্ন ওঠে না। যখন আমরা হিন্দু মুসলমান সব একসাথে বসে আড্ডা দিই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়, তখন কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোমার ধর্ম কি। এই প্রশ্নগুলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু তৈরি হয় এই সকল ব্যবসায়ী, বাণিজ্যিক, রাজনৈতিক ভাবে যারা এটাকে ব্যবহার করতে চায়, ভুল ব্যাখ্যা দিতে চায়। এবং সেই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি না। বাংলাদেশে তাদের যখন জুলাইতে রাস্তায় নেমেছিল, তখন তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিল, বঙ্গবন্ধুকে ব্যবহার করেছিল। আর আজকে তারা 5ই আগস্ট থেকে তারা শুরু করেছে ধর্মকে ব্যবহার করা, এবং ধর্মকে ব্যবহার করে তারা তাদের মতো করে তাদের আখের গুছিয়ে নিচ্ছে, তাদের পরিকল্পনা সফল করছে। এখন বাংলাদেশের জনগণকেও এটা বুঝতে হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এটা বুঝতে হবে। এই লড়াইটা শুধুমাত্র এখন ধরেন ধর্মের এককভাবে ধর্ম লড়াই না, এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগের লড়াই না, এককভাবে হুম, এটা হুম, হুম, জনগণের না। এটা কিন্তু আজকে হুম, অনেক বড় লড়াই হয়ে গেছে। আজকে স্বাধীনতাটাকে পুনরুদ্ধার করতে হবে, আজকে সংস্কৃতি পুনরুদ্ধার করতে হবে, জাতির মানে মাথা তুলে দাঁড়ানোর যে আম, শক্তি, সেই শক্তি উদ্ধার করতে হবে। এবং সেটা করতে হলে কিন্তু রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে হবে, কিন্তু জনগণকে আসতে হবে। আহ, জি, জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে। 75% জি, জনগণ যদি ভোট কেন্দ্রে না যায়, তার মানে 75% জনগণ চায় বাংলাদেশ সুন্দরভাবে স্বাধীনতা, সংস্কৃতি, ইতিহাস নিয়ে এগিয়ে যাক। এবং আমি বিশ্বাস জি, করি অচিরেই এই জনগণই কিন্তু বাংলাদেশ এগিয়ে রাজপথে যাবে। আসবে। এই ধর্ম ব্যবসায়ী যারা, এই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী যারা, এই মদ জি, ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু টেনে হিচড়ে, এবং প্রকৃত যে সংবিধান আছে, আলী রিয়াজ জি, খলিলুর এবং এই যে আশিক যারা জি, বিদেশ থেকে এসে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আমাদের উপর দাপিয়ে বেড়াচ্ছে, হুম, এদেরকে হুম, কিন্তু হুম, ঝেঁটিয়ে বিদায়
হবে এবং এদের জি সংবিধান অনুযায়ী বিচার হবে। জি বিদেশি সরকার আমাদের দেশ চালাচ্ছে এখন। যেটা ইসলাম আসমান কাঁপানো আপার খবর নাই। জি ধন্যবাদ আপনাকে। আসমান ওনারা কাঁপানো আপার খবর করে খবর নাই। ডলার পাউন্ড আসলে ওনারা আবার জি নড়াচড়া করবে। ওনারা স্বপ্না ডলার পাউন্ড ভট্টাচার্য, ছাড়া হবে না। পাথর লাগবে, আকাশ কেঁপে পাথর লাগবে, হ্যাঁ? পাথর আসবে। আম প্রলয় শিখা ডলারের কাছে আজ আমাদের দেশের বুদ্ধিজীবী শ্রেণী বিবেক বিসর্জন একদম। দেওয়া হয়েছে। ধন্যবাদ। অনেক কমেন্টস করছেন দর্শক মণ্ডলী। আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা আমাদের সাথে ছিলেন, থেকেছেন, শেয়ার করেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসাদ নূরের কাছে এক লাইনের উত্তর, শনিবার বিকেলটা স্যাটারডে আফটারনুন আনকাট অবস্থায় দেখতে চান কিনা? এরা এরা আপনি শনিবার বিকেল বলেন কেন? কোনো বিকেলই এরা দেখাতে পারবে না, কারণ এরা অসৎ। এরা অসৎ। এগুলো হচ্ছে তাদের সাইনবোর্ড। 15 বছর, এই যে এনসিপি বলছে, এনসিপি 15 বছর ধরে নির্যাতিত ছিল, আর এর দল দল খুঁজছে 1 বছর হয় নাই, দোকানই 1 বছরের না, বন্ধ ছিল নাকি 15 বছর। তো হ্যাঁ, আপনারা দেখেন, ওই ছোট আমি মেয়েটা বলছে না গত 16 বছর কথা বলতে পারে নাই। 16 বছর এনসিপি কথা বলতে পারে নাই। 16 এনসিপির বছর নেতারা, আমাদের না, 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 ওই ছোট মেয়েটা বলছে তো 8 বছরের। হ্যাঁ, ওইটা তো বাচ্চা মানুষ 16 বাদ বছর দিলাম। কথা বলতে পারে, 16 বছর আমাদেরকে কথা খুব সুন্দর করে বলছে। 16 বছর কথা বলতে দেয়নি, 16 বছর শিল্প সংস্কৃতি কোনো কিছুই তাদেরকে করতে দেয়া হয়নি। 8 বছরের মেয়েটা বলছিল। খুব না, ভালো এটা লেগেছে। এই প্রশ্ন জিজ্ঞেস করলে ওটা মেটিকুলাস উত্তর পেয়ে যাবেন, যে না আমি এটা বুঝেছি, আমি তো পেটে ছিলাম, আমার বাবা মা কথা বলতে পারে নাই, আমার না দাদা নানি কথা বলতে পারে না, তো আমিও কথা বলতে পারি না, একই তো কথা। দেখেন, একটু ভুল করে সোজা ফেলছে। একটা লাইনে শেষ করে দিই যে অনেকে বলতে পারেন যে মানে আমি আমার দেশের মানুষের বেশিরভাগ মানুষকে মনে করি হিপোক্রেট। এই যে মোল্লারা তো হিপোক্রেট হিপোক্রেট, এই যে নাস্তিক আস্তিক নিয়ে এত মারামারি করে, অথচ বসে আছে ক্ষমতায় না একজন নাস্তিক, এবং বদ নাস্তিক। সে ভালো নাস্তিক হলো, আমি যদি ধরেন, এটা পক্ষ নেওয়া না, বিষয়টা কি, আহ আওয়ামী লীগের আমলে আমি নির্যাতিত হয়েছি, এখন তো আমি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাস্তিক, আমি তো তাকে সমর্থন করার কথা। কিন্তু আমি আমার দেশের মানুষের কাছে বেঈমান হতে চাই না। আমি নাস্তিক, এই জন্য আপনি অপছন্দ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যেন কোনোদিন বলতে না পারেন আমি ওই পিনাকের মতো বা অন্য কারোর মতো ডাক দিয়ে আপনার বিপদে ফেলেছি, বা রাজাকার হয়েছে। এই রাজাকার শব্দটা গাদ্দার শব্দ, মির্জাফর শব্দ, এই শব্দ কেউ ফেরত আনতে পারে না। যদি পারতো, রাজাকাররা এখনো চেষ্টা করছে, ওরা কিন্তু ওদের ওই পরাজয় এবং ওদের ওই 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 যে ভয়ঙ্কর যে ভূমিকা, সেটা কিন্তু মুছতে পারেনি। আমি একজন মানুষ, এই দেশের নাগরিক, আমার দেশের মানুষ আমার সাধারণ আমাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে করে যে ছেলেটা সৎ ছিল। হ্যাঁ, সে নাস্তিক ছিল, সে কাফের ছিল, সে যাই ছিল, কিন্তু সে সৎ ছিল, এইটা একটা বিষয়। তো এই জায়গাটা যারা বিসর্জন দেন, যারা আমার জনগণ আছেন, দেশের মানুষ, আপনারা চিন্তার জায়গায় সৎ থাকেন। চিন্তার জায়গায় সৎ থাকলে পরে এই এই ধরনের এই অসৎ ব্যক্তিরা এসে আমাদের মাথার উপর ছড়ি ঘোরাতে পারবে না, জি, আমাদেরকে কেউ থেতলিও দিতে পারবে না। জি। জি, অনেক ধন্যবাদ আসাদ নূর, অনেক ধন্যবাদ রুকে আপু, অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদেরকে। তবে শেষ কথা আমি যেটা বলতে চাই, সবাই মিলে যদি আমরা চাই, সবাই মিলে যদি সরকারকে আমরা চাপ দেই, সবাই মিলে যদি মনে করি বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহে আনকাট অবস্থায় স্যাটারডে আফটারনুন ফারুকী সাহেবের যে চলচ্চিত্র শনিবার বিকেল সেটি যাতে মুক্তি পায়, এবং সেটা হলে সবাই যদি একসাথে বলেন, তাহলে ফারুকী সাহেব কিন্তু উৎসাহিত হবেন। কিন্তু সেই সাপোর্ট পাচ্ছেন না। তাকে সাপোর্ট করার জন্য সবাই এক ধরনের আন্দোলন আমাদের মনে হয় করা উচিত, যে শনিবার বিকেল মুক্তি দিতেই হবে, এই সরকারের কাছে আবেদন জানাবেন। ফারুকী সাহেব তখন সরকারকে বলবে যে না, সারা দেশে আনকাট অবস্থায় শনিবার বিকেল ছবিটি মুক্তি পাক, এবং ছবির মুক্তির প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ আনকাট না, করছি। আপনাকে বলি আনকাট না, প্রথম যে কপিটা গভর্নমেন্টকে মানে সেন্সর বোর্ডে জমা দেওয়া হচ্ছিল, প্রথম যে কপিটা, যেটার ছোটখাটো জিনিস পরিবর্তন করতে বলাতে ক্ষিপ্ত হয়ে গেল, সেই কপিটাই রিলিজ করুক, দেখি। জি, জি। সেই ছবিটির জন্য আপনারা সবাই যদি দাবি জানান, আসাদ নূর আপনি আছেন এখানে, এবং দেশের সকল মানুষ যদি সিনেমা প্রেমী যারা আছেন, তারা যদি সেই ছবিটি দেখতে চান, অবশ্যই সরকার মুক্তি দিবে, এবং ফারুকী সাহেবও খুব আনন্দিত হবেন, খুশি হবেন। দেশের মানুষের এত আগ্রহ দেখে তিনিও সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবেন, যেহেতু তিনি উপদেষ্টা আছেন, যে এই ছবিটি বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্সে প্রিমিয়ার করে সারা দেশে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হোক। ওই সময় আর অন্য কোনো ছবি মুক্তি পাবে না বা মুক্তি দেয়া হবে না। প্রিয় দর্শক, ফারুকী সাহেবের ছবি শনিবার বিকেলের মুক্তির অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের মতো এখানে। ডায়ালগ ফর ডেমোক্রেসি। খোদা হাফেজ।